প্রায় ৩০ বছর আগে বসন্তের শুরুতে ধানক্ষেত ঘেরা এক ছোট্ট গ্রাম চন্দ্রনগর। এই গ্রামেই থাকত এক দরিদ্র কৃষক মাধব। স্ত্রী কমলা আর ২ সন্তান গোপাল ও লতাকে নিয়ে তার ছোট্ট সংসার। এভাবে আর কতদিন চলবে মাধব? বাচ্চারা না খেয়ে ঘুমায়। আমি চেষ্টা করছি কমলা, কিন্তু ভাগ্য যেন আমাদের পক্ষে নেই। মহাজনের ঋণের বোঝা দিনে দিনে বাড়ছিল, আশার আলো ক্রমশ নিভে যাচ্ছিল। এক সকালে শেষ ভরসা নিয়ে কমলা গেল গ্রামের মন্দিরে। মা, সঠিক পথে করা পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। এই বলে তিনি একটি ঘোড়ার দিকে ইঙ্গিত করলেন। এই ঘোড়াটি তোমাদের ভাগ্য বদলাতে পারে। কমলা ঘোড়া নিয়ে বাড়ি চলে আসে। আমরা এই ঘোড়ায় কাঠ বয়ে বাজারে বিক্রি করতে পারি। সেই দিন থেকেই বদলাতে শুরু করলো তাদের জীবন। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে ঘোড়ার পিঠে চাপিয়ে বাজারে এসে বিক্রি করত। ধীরে ধীরে ঘরে চুলা জ্বলতে লাগলো, বাচ্চারা পেট ভরে খেতে শুরু করলো। মাধব নিয়মিত ঋণের টাকা শোধ করতে লাগলো। এটা দেখে মহাজন ধনেশ্বর সাহু ভয় পেয়ে গেল। এভাবে চললে তো আমার সুদের ব্যবসা শেষ। এক রাতে সে তার ২ ভৃত্য ভোলা আর কেশবকে ডেকে বলল, ওর ঘোড়াটাই ওর শক্তি, ঘোড়া গেলে সব শেষ। সেই রাতেই চুপি চুপি তারা মাধবের উঠোনে ঢুকে ঘোড়া চুরি করতে এলো। কিন্তু কমলা ঘুমের মধ্যেও শব্দ পেয়ে জেগে উঠল। সে চিৎকার করতেই চোরেরা ভয় পেয়ে পালিয়ে গেল। আমাদের উচিত এই চোরদের বিরুদ্ধে মাথার কাছে অভিযোগ করা। হ্যাঁ, তুমি ঠিক বলেছ কমলা, কিন্তু তুমি কি মনে করো এই ২ চোর কে হতে পারে? আমার মনে হয় সে মহাজনের চাকর ছিল, কিন্তু আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। স্বামী স্ত্রী তারপর গ্রামের প্রধানের কাছে যান এবং তাকে চোরদের কথা জানান। গ্রাম প্রধান মহাজনের একজন ভালো বন্ধু, তাই তিনি মহাজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। কমলা, যদি না তোমার কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে আমি মহাজনকে কিছু বলতে পারবো না। মহাজনের চাকরদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় গ্রামের প্রধান কোনো ব্যবস্থা নেন না। রূপালী এবং রূপেশ বাড়ি ফিরে আসেন। তারা তাদের ঘোড়ার আরও ভালো যত্ন নিতে শুরু করেন। এখন তারা রাতে তাদের উঠোনে একটি খাটে ঘোড়ার পাশে ঘুমান। ইতিমধ্যে মহাজনের চাকররা মহাজনকে সব কিছু বলে দেয়, কিন্তু মহাজন হাল ছাড়তে রাজি নয়। সে আরেকটি কৌশল পরিকল্পনা করে। কমলা, আমি বাজারে যাচ্ছি, সন্ধ্যার মধ্যে ফিরে আসব। যদি আমার সমস্ত কাঠ বিক্রি করে ফেলি, তাহলে আজই মহাজনকে টাকা পরিশোধ করে দেব। ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করুন, কিন্তু সাবধান, আমাদের ঘোড়ার উপর কারোর খারাপ নজর আছে। কাঠ বিক্রি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আমি রাতের খাবার রান্না করে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে রূপালী, আমি দেখব। মাধব তার ঘোড়ার পিঠে কাঠ রেখে বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর সে বাজারে পৌঁছে একপাশে দাঁড়িয়ে গ্রাহকদের ডাকতে লাগলো, কাঠ নাও, শুকনো কাঠ নাও। ঠিক তখনই মহাজন বাজারে দাঁড়িয়েছিল। তার চোখ রূপেশের উপর পড়ল। এই বোকাকে সহজেই বোকা বানানো যায়, আর সে যেভাবেই হোক জন্মগত বোকা বলেই মনে হয়। এই ভেবে সে মাধব কাছে গিয়ে কথা বলে। মাধব, কেমন আছো? শুনেছি তোমার কাঠ খুব উন্নত মানের, গ্রামবাসীরা এর প্রশংসা করে। তুমি কি তোমার সব কাঠ আমাকে বিক্রি করতে চাও? আমি এটা বিক্রি করতে চাই স্যার, কিন্তু আপনি কত দাম দেবেন? বলো, তুমি কত দামে চাও? আমি ১৫০ নেব স্যার। দাম তো অনেক বেশি। আচ্ছা, তুমি কি কাঠটা এই অবস্থায় বিক্রি করবে?
আমি এটা বিক্রি করব স্যার। আমার আপত্তি কি? ঠিক আছে, তাহলে এই 150টা নিয়ে যাও এবং তাড়াতাড়ি তোমার ঘোড়ায় চড়ে আমার সাথে চলো। টাকা নেয়ার পর মাধব ঘোড়াটি নিয়ে মহাজনের পিছনে পিছনে যায়। ভাগ্যক্রমে আজ আমি ভালোই আয় করেছি। এই ভেবে মাধব মহাজনের পিছু পিছু গেল। কিছুক্ষণ পর মহাজন রূপেশ এবং ঘোড়া নিয়ে বাড়ি ফিরে এলো। তুমি কাঠ এখানে রেখে চলে যাও। আপনার আদেশ অনুসারে স্যার। এই বলে মাধব যখনই ঘোড়া থেকে কাঠ সরাতে চেষ্টা করল, তখনই কাঠুরে, থামো! তুমি কি করছো? স্যার, আমি ঘোড়া থেকে কাঠ নামিয়ে আনছিলাম যাতে আমি তা নিতে পারি। অপরাধী, তুমি যখন আমাকে কাঠ বিক্রি করতে রাজি হয়েছিলে, তখন যে চুক্তিতে রাজি হয়েছিলে তার শর্তগুলো কি তোমার মনে নেই? এটা কেমন অবস্থা স্যার? আমি বুঝতে পারছি না। আমি আপনাকে সব কাঠ 150 টাকায় বিক্রি করে দিয়েছি। তুমি শুধু কাঠই বিক্রি করনি, মুদ্রার বিনিময়ে তোমার ঘোড়াও বিক্রি করে দিয়েছিলে। তুমি কি কাঠ বিক্রি করতে রাজি হওনি এই শর্তে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করবে? মহাজনের কথা শুনে রূপেশ হতবাক হয়ে গেল। স্যার, আপনি কি বলছেন? শর্ত অনুসারে এই ঘোড়াটি এখন আমার। তুমি তোমার মূল্য পেয়ে গেছো, তাই এখান থেকে চলে যাও। না না, ওভাবে বলবেন না স্যার। আমি গরিব মানুষ, আমি ধ্বংস হয়ে যাব। রূপেশ অনেক অনুনয় বিনয় করল, কিন্তু মহাজন তার কথা শুনল না, বরং সে তার চারপাশে লোকদের জড়ো করল। ভাইয়েরা, এই কাঠুরিয়ার চালাকি দেখো। প্রথমে সে একটা চুক্তি করেছিল, এখন সে পিছু হটছে এবং বড়াই করছে। সে কি করুণার যোগ্য নাকি? না না, একেবারেই না। তাহলে এই নির্লজ্জ ব্যক্তির সাথে আমাদের কিভাবে আচরণ করা উচিত? আমার কথা শুনলে ওকে সরপঞ্চের কাছে নিয়ে যাও। জনগণের অনুরোধে মহাজন কাঠুরেটিকে গ্রামের প্রধানের কাছে নিয়ে গেল, যিনি মহাজনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি গ্রাম প্রধানকে পুরো ঘটনাটি বললেন। পুরো ঘটনাটি শোনার পর গ্রাম প্রধান তার বন্ধুর পক্ষে রায় দিলেন। কাঠুরে তার টাকা পেয়েছে এবং গ্রাহকের শর্তাবলীতে রাজি হয়েছে, তাই ঘোড়াটি তারই। এর ওপর তার আর কোনো অধিকার নেই। বেচারা মাধব তার দুর্ভাগ্যের জন্য চোখের জল ফেলতে ফেলতে তার বাড়িতে পৌঁছে গেল। এই, তোমার চোখে জল কেন? সব ঠিক আছে তো? কমলা, তোমাকে আর কি বলবো? আমাদের ভাগ্য খারাপ। আমার কাছে ইতিমধ্যেই টাকার কিছু ছিল না। আজ আমরা আমাদের ঘোড়াও হারিয়ে ফেলেছি। মাধব কমলা সবকিছু বলল। সবকিছু শোনার পর রূপালী তার স্বামী রূপেশকে উৎসাহিত করে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের ঘরে দেরি হয়ে গেছে, কিন্তু অন্ধকার নয়। রাতের খাবারের পর স্বামী স্ত্রী ঘুমাতে গেল, কিন্তু সকালে রূপেশ শোকে বিছানা থেকে উঠতে পারল না। স্বামীর অবস্থা দেখে রূপালী বলল, গতকাল মহাজন যে 150 টাকা দিয়েছিল তা আমাকে দাও। আমি আজ আরেকটি ঘোড়া কিনব এবং আমি নিজেই বাজারে কাঠ বিক্রি করতে যাব। রূপালী, রূপেশের কাছ থেকে 150 টাকা নিয়ে বাজারে যাও। হে প্রভু, তাদের রক্ষা করো। দরিদ্র মানুষগুলো গভীরভাবে কষ্ট পাচ্ছে। যাই হোক না কেন, তাদের কষ্ট আমাকে লাঘব করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দাও প্রভু। এখন তুমি আমার একমাত্র সহায়। পরাজিত খাটু শ্যামের সহায় আমাদের। এই ভেবে সে জায়গাটি ছেড়ে বাজার থেকে একটি ঘোড়া কিনে বাড়িতে নিয়ে আসে। আমি কাঠ বিক্রি করতে যাচ্ছি, তুমি খাবার বের করে খাও। ঠিক আছে কমলা, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কমলা ঘোড়ার সাথে কাঠের বান্ডিল বেঁধে মুখ ঢেকে বাজারে চলে গেল, যাতে মহাজন তাকে চিনতে না পারে। যদি আমি সেই অসাধু মহাজনকে খুঁজে পাই, তাহলে আমি তাকে ষষ্ঠ দিনের দুধের কথা মনে করিয়ে দেব। কাঠ নাও, শুকনো কাঠ নাও, সস্তা দামে কাঠ নাও। সেদিনও মহাজন কাউকে ঠকানোর উদ্দেশ্যে বাজারে এসেছিল। সে কাঠ বিক্রি করা রূপালীর দিকে তাকালো। ওহ ঈশ্বর, আজ সে আমাকে আরেকটি শিকারে পাঠিয়েছে। গতকাল আমি একটি ঘোড়া পেয়েছি এবং আজ আবার একটি খুঁজে পাব। এই সব ভাবতে ভাবতে মহাজন কমলা কাছে পৌঁছালো। তোমার কাঠের দাম কত? 150 টাকা স্যার। এটা তো অনেক দামি জিনিস, দামটা কি একটু কমাবে না? এই চুক্তিতে আপনার 4টি পয়সাও খরচ হবে না স্যার। কাঠ সম্পূর্ণ শুকিয়ে গেছে।
যদি আপনি রাজি হন তাহলে আমাকে বলুন। এই মহিলাটা খুব চালাক মনে হচ্ছে। আচ্ছা, কিছু মনে করো না, সে শীঘ্রই বুঝতে পারবে। মহাজন, খুব শীঘ্রই আপনার জ্ঞান ফিরে আসবে। আপনি কি ভাবছেন স্যার? তাড়াতাড়ি বলুন, না হলে আমি অন্য একজন গ্রাহককে ফোন করব। ঠিক আছে, 150 টাকায় আমি এটা মেনে নেব, কিন্তু তোমাকে কাঠ ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় বিক্রি করতে হবে। তুমি কি এতে রাজি? মহাজনের কথা শুনে রূপালী হতবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো। আজ সে বিপদে আছে। আমি তার উপর এমন প্রতিশোধ নেব যে সে আমাকে মনে রাখবে। এই, তাড়াতাড়ি করো, আমার হাতে আর সময় নেই। ঠিক আছে স্যার, আমি তাকে বিক্রি করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমাকে টাকাটা সেই অবস্থায় ফেরত দেবে যে অবস্থায় আছে। ঠিক আছে, আমি এই শর্ত মেনে নিচ্ছি। আর দেরি করো না এবং তোমার ঘোড়া নিয়ে আমার সাথে চল। কমলা তার ঘোড়ায় চড়ে মহাজনের পিছু পিছু চলতে শুরু করলো। এই অসৎ ব্যক্তি নিজেকে খুব চালাক মনে করে। সত্য প্রকাশ পেলে সে রক্তের অশ্রু ঝরাবে। এই সব ভাবতে ভাবতে রূপালী মহাজনের বাড়িতে পৌঁছে গেল। স্যার, কাঠ কোথায় রাখবো? বোকা মহিলা, তুমি কি চুক্তি করেছ? তোমার কি শর্তগুলো মনে আছে, নাকি আমি তোমাকে মনে করিয়ে দেব? আমি বলেছিলাম যে কাঠটা ঠিক সেই অবস্থায় চাই যে অবস্থায় ছিল। মানে, আমি ঘোড়ার সাথে কাঠও কিনেছি। তাহলে তোমার ঘোড়া এখন আমার। চলো, খুঁটির সাথে বেঁধে ফেলো। ওহ, আমি ওই শর্তের কথা ভুলেই গিয়েছিলাম। দুঃখিত, আমি এখনই ঘোড়াটা বেঁধে ফেলছি। আর কমলা চুপচাপ ঘোড়াটিকে খুঁটির সাথে বেঁধে দিল। আমি আপনার আদেশ পালন করেছি স্যার। এখন দয়া করে আমার দামটা দিন। অবশ্যই, আপনার ডিলের দামের যত্ন নিন। স্যার, আপনি কি করছেন? চুক্তি অনুযায়ী আপনি আমার ঘোড়াটিকে কাঠের সাথে ঠিক সেই অবস্থাতেই এনেছিলেন যে অবস্থায় ছিল, কিন্তু আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি ঠিক সেই অবস্থাতেই টাকা ফেরত দেবেন যা অবস্থায় ছিল। সেই সময় টাকাটি আপনার ধুতিতে ছিল, তাই টাকার সাথে আপনাকে আপনার একটি পা কেটে আমাকে দিতে হবে। শর্ত অনুযায়ী আপনাকে এটি করতে হবে। আসুন, আপনার একটি পা কেটে টাকা সহ আমাকে দিন। কমলা কথা শুনে মহাজন হতবাক হয়ে গেল। তুমি কি বলছো? আমি ভিক্ষা করছি না প্রভু, কিন্তু আমি ন্যায় বিচার চাইছি। আপনাকে টাকার সাথে আপনার একটি পাও আমাকে দিতে হবে। তোমার সাহস হলো কিভাবে? আমি তোমাকে বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এভাবে না প্রভু, যা ন্যায্য তা পাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব। কমলা জোরে চিৎকার করতে লাগল। ভাই ও বোনেরা, আমার কথা শোনো। এই অসৎ প্রভুর কাছ থেকে আমাকে ন্যায় বিচার দাও। আরে, আগে আমার কথা শোনো। আরে, আমি তোমাকে একটা ঘোড়া, তোমার সব কাঠ আর তোমার পায়ের বিনিময়ে 10,000 টাকা দিতে প্রস্তুত। ঈশ্বরের দোহাই, মানুষ জড়ো করো না। এখন আমি কেবল একটি শর্তে আপনার কথা শুনব প্রভু। প্রথমে আমার জন্য আপনার একটি পা কেটে ফেলুন। কমলার মহাজনের কোলাহল শুনে পাড়ার অনেক লোক মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয়ে গেল। রূপালী তাদের সবকিছু খুলে বলল এবং অবশেষে বলল, এখন তোমরা সবাই সিদ্ধান্ত নাও যে শর্ত অনুযায়ী আমার দামের সাথে এর পাওয়া উচিত কিনা। হ্যাঁ, আমাদের উচিত। মহাজন, গতকাল তুমি এই শর্তে দরিদ্র কাঠুরিয়ার ঘোড়াটি কিনেছিলে। আজ তোমাকে তোমার পাও এই মহিলাকে দিতে হবে। অবশ্যই তোমাকে দিতে হবে, না হলে আমরা তোমাকে জোর করে গ্রামের প্রধানের কাছে নিয়ে যাব। সরপঞ্চের কথা শুনে মহাজনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। ঠিক আছে, আমি সরপঞ্চের কাছে যেতে প্রস্তুত। আমি নিশ্চিত যে তিনি গম থেকে তুষ আলাদা করবেন।
কমলা এবং মহাজন তখন সরপঞ্চের কাছে যান, যিনি মহাজনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং কি ঘটছে তা জানতেন না। কিন্তু তিনিও পুরো ঘটনাটি শুনে বিভ্রান্ত হয়ে পড়েন। যদি আমি আমার বন্ধুর পক্ষ নিই তাহলে সবাই আমাকে অন্যায় মনে করবে, এবং যদি এই বিষয়টি রাজার কাছে পৌঁছায় তাহলে আমি সমস্যায় পড়ব। সরপঞ্চ ঠিক এই কথা ভাবছিলেন যখন রূপালী কথা বলল। মহাশয়, দয়া করে আমার গরিব লোকটির প্রতি ন্যায় বিচার করুন এবং আমার অধিকার ফিরে পান। সরপঞ্চের সব কথা শোনার পর আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে মহাজনই অপরাধী আর তোমার দাবি ন্যায্য। কিন্তু আমার বাছা, মানুষের পা দিয়ে তুমি কি করবে? যদি আমার কথা শোনো তাহলে মহাজন পায়ের জন্য যা দিচ্ছে তা নাও, আর সাথে অতিরিক্ত 20,000 টাকাও না। না সরপঞ্চজি, শর্ত অনুযায়ী আমি কেবল তার একটি পা চাই। সরপঞ্চ কমলা অনেক বুঝিয়ে বললেন। ঠিক আছে স্যার, আপনি যদি বলেন আমি 50,000 টাকার বিনিময়ে আমার দাবি প্রত্যাহার করতে পারি। আমি এই শর্ত মানতে রাজি নই। এই দাম অনেক বেশি। স্যার, যদি এই দাম তার এক পায়ের বেশি হয় তাহলে আমি কেবল একটিই নেব। দয়া করে দেরি করবেন না। তার এক পা কেটে আপনার জন্য নিয়ে আসুন। আমার স্বামী বাড়িতে আমার জন্য অপেক্ষা করবে। দরিদ্র সরপঞ্চ তার বন্ধুকে বাঁচাতে কিছুই করতে পারেননি। পরিস্থিতি এমন ছিল যে তিনি মহাজনকে বলতে বাধ্য হন। মহাজন, দোষ তোমার। হয় তুমি যেমন রাজি হয়েছ তেমন করে তোমার পা কেটে ফেলো, নয়তো 50,000 টাকা দেবে। এটা আমাদের সিদ্ধান্ত। মহাজনকে কমলা 50,000 টাকা দিতে বাধ্য করা হয় এবং একটি ঘোড়াও। টাকা পাওয়ার পর রূপালী খুশি মনে বাড়ি ফিরে তার স্বামী রূপেশকে পুরো ঘটনাটি বলে। তারপর রূপালী এবং রূপেশ মহাজনের বাড়িতে যায় এবং সুদ সহ সমস্ত টাকা পরিশোধ করে। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের ধূর্ততার প্রতি দুর্বলতা দিয়ে নয়, জ্ঞান দিয়ে জবাব দেওয়া উচিত।